তো ময়দানে এখন যা চর্চা শুরু হয়েছে, তো সেই ব্যাপারে আগে আমি পরিচয় করে নিই। আমাদের সাথে আছে দুজন বিশেষজ্ঞ, ফুটবল বিশেষজ্ঞ, যে গৌতম সরকার, নমস্কার। আর আরেকজন আছে, আরেকজন ফুটবল বিশেষজ্ঞ, তোমরা তাদের নাম শুনবে, এর নাম হচ্ছে আশিস কুন্ডু। তো এখন যেটা শোনা যাচ্ছে, আশিস দা, যেটা শোনা যাচ্ছে এখন, যে আনোয়ারকে নিয়ে কি হতে চলেছে, ফাইনালি ওর এখন ভবিষ্যৎটা কি, আনোয়ারের অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কি হতে চলেছে, এবং এই ব্যাপারে মোহনবাগান এবং দিল্লি এফসি কে কতটা দায়ী, তোমার এটা কি মনে হয়, বলো কি মনে হচ্ছে এখন? আমার আইডিয়াতে যেটা এসছে সেটা মনে হচ্ছে আনোয়ার ইস্টবেঙ্গলেই খেলার সম্ভাবনা বেশি। তার সপক্ষে যেগুলো কথা উঠছে, কারণ আনোয়ারকে মোহনবাগান 2023 সালে 1 জুন 5 বছরের চুক্তিতে, লোন চুক্তিতে নিয়েছিল, কিন্তু সেটা পরে ফিফা রুলস অনুযায়ী একটা যে রুলস এসছে ওদের 1 বছরের পর থেকে তাদেরকে আর রাখা যাবে না ওই টিমে। কিন্তু সেই অনুযায়ী ওর বক্তব্য, ও এখন হচ্ছে দিল্লি ফুটবল ফেডারেশনের ওদের বক্তব্য হচ্ছে আনোয়ার এখন ফ্রি প্লেয়ার, এবং সে অন্য টিমের হয়ে খেলতে পারে। সেটা হচ্ছে আনোয়ারের সপক্ষে এই কথাটাই। ব্যাপারটা কি এতটাই সহজ, মানে এতটাই কি, মানে ইস্টবেঙ্গলের পক্ষে এতটাই সহজ যে মোহনবাগান এরকম একজন প্রতিষ্ঠিত একটা ফুটবলার, যে নাকি এখন টপ ডিফেন্সে মোহনবাগানকে নির্ভরতা দিয়ে চলেছে, সেরকম একটা প্লেয়ারকে কি মোহনবাগান ছাড়তে চাইবে? তো এই ব্যাপারে গৌতম, তোমার কি মত আছে? মতামত যেন সেটা প্রথমেই বলা দরকার, মানে এই বিতর্কের সূত্রপাতটা আগে দেখতে হবে কোথা থেকে। অ্যাকচুয়ালি ব্যবসা করে যাচ্ছে, যা দেখা যাচ্ছে তাতে হচ্ছে দিল্লি এফসি। 2000 পুরোটা যদি খতিয়ে দেখা যায়, 2021 সালের মে মাসে দিল্লি এফসি আনোয়ারকে নেয়, ভালো কথা, 5 বছরের জন্য নিয়েছে। 2022-এর 1 জানুয়ারি 18 মাসের জন্য দিল্লির থেকে নিল গোয়া, 18 মাসের জন্য নিল। আচ্ছা, বেশ ভালো কথা, 18 মাস হলো। গোয়াতে যে আনোয়ারকে সেরকম কেউ চিনতো না, গোয়াতে যাওয়ার আগে আনোয়ার আলীর নাম সেভাবে শোনা যায়নি। আচ্ছা আচ্ছা। গোয়াতে যাওয়ার পরে ভালো খেললো, নাম করলো, ইন্ডিয়া টিমে চান্স পেলো, তারপর মোহনবাগানের মতো জাতীয় ক্লাব, বড় ক্লাব, মোহনবাগান অফার দেয়। যেহেতু দিল্লি এফসির সাথে মূল, মানে চুক্তিটা দিল্লি এফসির সাথেই করতে হয় মোহনবাগানকে। 4 বছরের চুক্তিটা হচ্ছে, যে ফিফা যে রুলসটা করেছে, যে একবার আমার যতদূর সম্ভব মনে পড়ে 2024-এ করেছিল প্রথম দিকে, হ্যাঁ, আর মোহনবাগান সম্ভবত 23 জুনে, মানে ওই নিয়মের আগে, 1 জুন, হ্যাঁ ওই নিয়মের আগেই হয়ে গেছে 4 বছরের জন্য। তো এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে 4 বছরের জন্য মোহনবাগানের সাথে চুক্তি হয়ে আছে, সেই প্লেয়ারকে এখন ফিফা 2024-এ মোহনবাগান করেছে 2023-এর 1 জুন, 4 বছরের জন্য। মাঝে 2024-এর শুরুতে ফিফা নিয়ম করলো 1 বছরের বেশি রাখা যাবে না। তো এটা একটা, মানে এটা বিতর্কিত ব্যাপার, কি হবে না হবে। তবুও মনে হয় না চুক্তিবদ্ধ প্লেয়ারকে ওইভাবে হুট করে বাদ দেওয়া যায়। আর তার থেকে বড় কথা, ফিফা নিয়ম করেছে, আইএফএ তো নিয়মটা এখনো চালু করেনি, ভারতে সেটা এখনো চালু হয়। তাহলে আইএফএ, হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তো নিয়মটা চালু করেনি। তো এই ক্ষেত্রে সমস্যায় পড়ে গেছে, আমি এটা কথা, এই ক্ষেত্রে সমস্যায় পড়ে গেছে যে কমিটি, সেটা হচ্ছে কি পিএসসি, অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তো তাদেরকে মেল করেছে, যা শুনলাম আনোয়ার নিজের থেকে মেল করেছে, যে সে নাকি এ কথাও বলেছে, শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন ইউটিউব থেকে আমরা শুনতে পাচ্ছি, যে বলছে নাকি আনোয়ার মোহনবাগানে নিজের মন থেকে আর খেলতে চাইছে না, এবং এই ব্যাপারে নাকি মেলটা করেছে পিএসসি তে মেলটা করেছে। তো পিএসসি এখন, যেটা আমি লাস্ট যেটা শুনলাম, পিএসসি যেহেতু মোহনবাগানের সাথে চুক্তিটা, যেহেতু 2023 সালে চুক্তিটা ছিল, সেহেতু হ্যাঁ, এক্ষেত্রে যদি পিএসসি সাধারণত কি করে, প্লেয়ারদের ইন্টারেস্টটাই দেখে, তাই তো? এবারে আমার একটা বক্তব্য হচ্ছে, এখানে যেহেতু দিল্লি করতে, মানে রঞ্জিত বাজাজের দাবি আছে, যেহেতু ফিফার নতুন আইন অনুযায়ী কোনো প্লেয়ারকে 1 বছর রাখা যাবে না, তাই মোহনবাগানের সঙ্গে অনুমোদিত চুক্তি শেষ হয়ে গেছে।
তিনি আমার পাকাপাকি ইস্ট বেঙ্গলে খেলতে পারেন, ঠিক আছে, কিন্তু এখানে একটা টাকার প্রশ্ন চলে এসছে। না সেটা আমি পরে বলছি ওই টাকাটা, না যেটা আমাদের আশিস বললো, আশিস যে কথাটা বললো যে মানে 1 বছরের বেশি লোনে রাখতে পারবে না, এটা ফিফা বলেছে, ঠিক আছে, কিন্তু ফিফা কখন বলেছে? ফিফা বলেছে 2024 সালের প্রথম শুরুর দিকে, আর মোহনবাগানের চুক্তিটা ছিল 2023 পয়লা মোহনবাগান সেই চুক্তিটা 23-এ, আর মোহনবাগানের আর এটা ইমপ্লিমেন্ট এখনো হয়নি, বলছে 25 পর্যন্ত টাইম আছে, তাই তো? তো হিসেব মতো মোহনবাগান কিন্তু আরো 1 বছর খেলতে পারে আমার নিয়ম অনুযায়ী। তো এই বিষয়ে গৌতম সরকারের কি মত? না ফিফা যখন নিয়মটা চালু করলো তখন বলেই ছিল যে সারা বিশ্বে নিয়মটা কার্যকরী হতে সময় লাগবে, সবাই যে একসাথে একই এট এ টাইমে সব অল ওভার ওয়ার্ল্ডে যত ফুটবল অ্যাসোসিয়েশন আছে যার যার দেশে একসাথে চালু করবে তা না, যার যার পরিস্থিতি অনুযায়ী চালু করবে। তো সেক্ষেত্রে আমাদের আইএফএ এখনো চালুই করেনি, আর আইএফএ কে টপকে ফিফার নিয়ম দিয়ে আমার মনে হয় না দিল্লি এফসি কিছু করতে পারবে। আচ্ছা, কারণ আমাদের কি বলবো, ওই মূল ইয়েটা তো বাধা এখন মোহনবাগানের সাথে, এখনো কন্ট্যাক্টটা আছে। হ্যাঁ, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মনে হয় না যাবে। তো এক্ষেত্রে যদি কোর্ট কেসও হয় সেক্ষেত্রে মোহনবাগানের সম্ভাবনাই মনে হচ্ছে বেশি। হ্যাঁ, আরো একটা কথা শোনা যাচ্ছে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই রঞ্জিত বাজাজের পক্ষে নেগেটিভ দিয়ে বলা যেতে পারে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে বলা হচ্ছে যে মোহনবাগান যখন মোহনবাগানের সাথে চুক্তি যখন হয় দিল্লির সাথে, মোহনবাগান সেই টাইমে নাকি দিল্লিকে 2 কোটি টাকা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে দিল্লির পাওনাটা, দিল্লির যে পাওনাটা সে পাওনাটা দিয়ে দিয়েছিল। তারপরেও যেটা কথা ছিল যে পার মান্থ আনোয়ার 15 লাখ করে পাবে, এবং পেমেন্টটা যে দিল্লিকে করা হয়েছিল, দিল্লির থেকেই টাকাটা মনে আছে আনোয়ারকে দেওয়া হয়েছিল, দিল্লি ওখান থেকে 12.5 লাখ টাকা পেমেন্ট করেছে হচ্ছে কাকে? আনোয়ারকে। তার মানে দেখা যাচ্ছে বছরে 27 লাখ টাকা সে কম পেয়েছে, 7.5 কম পেয়েছে। কিন্তু এখানে এটা আমরা দেখা যাচ্ছে খেলনাও তরফ থেকে আমরা জানতে পেরেছি, এবং এই বিষয়ে রঞ্জিত বাজার বাজারের যে বক্তব্য হচ্ছে তা নাকি মানহানির পর্যন্ত কেস করতে পারে। কিন্তু এই ব্যাপারটা কতটা সত্য সেটা এখনো আমরা দেখিনি, আমরা পুরোটাই আমরা এই সংবাদ মাধ্যমে জেনেছি। তো জিনিসটা ঘোরাল হয়ে যাচ্ছে। মানে আমার তো মনে হয় এত ক্লাবের টানাপোড়েনে আমাদের প্লেয়ার্সের মানে ফিউচারটা নিয়ে আমরা এখন চিন্তায় আছি। আমরা চাইছি জিনিসটা খুব তাড়াতাড়ি যেন জটলাটা মিটে যায় এবং প্লেয়ার যেন ফ্রি মাইন্ডে খেলতে পারে, তাই না? প্লেয়ার স্ট্যাটাস কমিটির আন্ডারে এখনো বিচারাধীন রয়েছে। যদি আনোয়ারের মনে হয় যে সে মোহনবাগানের টাকা কম পাচ্ছে, তাহলে মোহনবাগানের উচিত একটা নতুন করে চুক্তি করা। হ্যাঁ, সেটা সবাই মিলে একটা আলোচনা করে সিদ্ধান্তে আসা উচিত, কি তাই না? আমারও একটা বক্তব্য হচ্ছে, এখানে আনোয়ার নিজস্ব একটা মতামত সেও জানিয়েছিল, সে আর মোহনবাগানের খেলতে নিজের থেকে ইচ্ছুক না, সে মোহনবাগানে থাকতেও চাইছে না, এবং ও আগামী প্রজন্মে গতকালই একটা পোস্টে দেখেছিলাম, তো বলেছিল আনোয়ার যে মোহনবাগানের চিন্তা করার কিছু নেই। যখন মোহনবাগানের সাপোর্টার্সরা আনোয়ারকে প্রশ্ন করেছিল যে দাদা এখানেই থেকে যাও, আমরা কি করবো, তখন নাকি মোহনবাগানের আমি একটা চ্যানেলে দেখছিলাম, বলছিল যে মোহনবাগান ডোন্ট ওরি, মনে সাবরাইজ বলছে ডোন্ট ওরি। তো এই ব্যাপারে গৌতম কি বলবো? এটা আমার মনে হয় আইনি প্যাচগোছের মধ্যে পড়ে আছে বলে ওপরে এই কথা বলছে। ভেতর থেকে যদি এখান থেকে মনে হয় যে আনোয়ার পুরো মোহনবাগান থেকে পুরো বেরিয়ে যেতে চাইছে, মোহনবাগান থেকে বেরিয়ে যেতে চাইছে, ইস্ট বেঙ্গলে যাচ্ছে, দিল্লি এফসি করছে, পুরোটাই কিন্তু টাকার জন্য। আনোয়ার এই মুহূর্তে বলে লাভ নেই, আনোয়ার এই মুহূর্তে দেশের একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার, তাকে বাদ দিয়ে মোহনবাগানেরও যদি বাদ যায় তাহলে আবার সব নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, বড় সেন্ট্রাল ডিফেন্ডার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় টাকাটাই যখন মূল ফ্যাক্টর, আনোয়ারের সাথে আশিসবাবু যেটা বললেন, নতুন করে কন্ট্যাক্ট করে টাকাটা বাড়িয়ে দেওয়া উচিত। ইস্ট বেঙ্গলে যাচ্ছে তো শুধু টাকার জন্য, আর এখান থেকে আমার মনে হয় দিল্লি এফসির বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত। এই যে টাকাটা পাবে, বাড়তি টাকাটা পাবে, আনোয়ার কি 3.5 কোটি ইস্ট বেঙ্গল যদি দেয়, মোহনবাগান থেকে যায়ও 3.5 কোটি টাকা আনোয়ার পাবে, সেখান থেকে সেটা বাজার পেমেন্ট তো মোহনবাগান করেই দিয়েছে, তো হয় না। আইএফএ কে তো এটাও ভাবতে হবে
যে মাঝখান দিয়ে দালাল কেন মাঝখান থেকে তো দালালি খেয়ে যাচ্ছে। খেলবে সরাসরি তারা হ্যাঁ, account এ সরাসরি যাওয়া তারা account উচিত। এ যাওয়া মাঝখানে কেন তারা অন্য কোনো ওরা 4 বছরের জন্য কন্ট্রাক্ট করে রেখে 5 বছর না 5 বছরের জন্য 5 বছরের জন্য করে রেখেছে। 5 বছরের মধ্যে আজকে এই ক্লাব কাল ওই ক্লাব লোন দিয়ে বেড়াবে, প্লেয়ারকে পুরো টাকা দেবে না, নিজেরা টাকা নেবে। এটা মনে হয় না চলতে পারে এই ধরনের ভারতীয় ফুটবলে। এটা এই জন্য গুরুতর অভিযোগ, কিন্তু এটা গুরুতর অভিযোগ। এই মানে আনোয়ারের পেমেন্ট থেকে সে প্রতি মাসে প্রায় 2.5 লাখ করে টাকা কেটে নিচ্ছে, এবং এই কথাটা না জানে মোহনবাগান, না জানে আনোয়ার মনে হয় জানে ব্যাপারটা যে টাকাটা কেটেছে, কিন্তু পুরো দায়টা আনোয়ারকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে দিল্লি এফসির তরফ থেকে। হ্যাঁ, আনোয়ারকে মোহনবাগানের বিরুদ্ধে মনে হয়, যেখানে মোহনবাগানের বিরুদ্ধে গিয়ে পুরো ব্যাপারটা এখন দেখছে। যেহেতু আবার আরেকটাও প্রশ্ন হচ্ছে, মোহনবাগান এনওসি না দিলে আনোয়ার কিন্তু খেলতে পারবে না ইস্ট বেঙ্গল। এখানেও একটা ব্যাপার আছে, মোহনবাগান যদি এনওসি পারে না, যেহেতু 4 হ্যাঁ, ও বছরের মোহনবাগানের থেকে এনওসি নিতে হবে। এইরকম যাদের একটা প্লেয়ারকে এই মুহূর্তে কোনো টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো কোনো টিম ছাড়তে চাইবে না, সেটা আর মোহনবাগানের তো ডিফেন্সের যে একটা স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। সহজে ছাড়বে না। জিনিসটা আরো মানে ঘোটালোর মতো ঘোটালো টাইপের হয়ে যাচ্ছে। তা আমরা আশা করবো যে এই ব্যাপারটা, আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে অবশ্যই এই ব্যাপারটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেই কোর্টের বিচারাধীন ব্যাপারটা আমরা সেদিকে আমরা লক্ষ্য তো রাখছি। আমাদের আর হাতে সময় নেই। গৌতমের কিছু আমি বক্তব্য আছে। ব্যক্তিগতভাবে বলতে চাই, যেটা হয়তো সলিউশন হতে পারে যদি আইএফএ আনোয়ার এবং মোহনবাগানের কর্মকর্তাকে নিয়ে যদি বসে আলোচনা করে নেয় কোর্ট কাছারি যাওয়ার আগে। যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়, এর থেকে ভালো আর কিছু হয় আপনি না। বলতে চাইছেন নিজেদের মধ্যে নিজেদের মধ্যে আপোষে মিটিয়ে নেওয়াটা ভালো, ফুটবলারের পক্ষেও ভালো, ভারতীয় ফুটবলের পক্ষেও ভালো। ঠিক আছে, তো মোহনবাগান আর ইস্ট বেঙ্গল এরকম আপোষ হবে বলে তো আমার মনে হয় না। আমার তো মনে হয় না মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে এরকম আপোষ হবে না। এখানে ইস্ট বেঙ্গল কিন্তু তলা দিয়ে খেলে দিয়েছে। ইস্ট বেঙ্গল সারাদিন করতে গিয়েছে, এটা শোনা কথা। এর কোনো চুক্তিবদ্ধ প্রমাণ আমাদের কাছে নেই, পুরোটাই হাওয়ায় ভাসছে। আদতে কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু কেউই জানি না, কারণ চুক্তিবদ্ধ তো কেউ তো ফ্ল্যাশ করেনি। না, তাহলে কিন্তু হাওয়া হতে পারে। কিন্তু ক্লাবটা তো ইস্ট বেঙ্গল না, আর মোহনবাগান। তো ইস্ট বেঙ্গলের যদি আনোয়ারকে পায়, ঠিক আছে, তাহলে